শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১৪। কর্মজীবী নওশাদ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য, যেখানে রানীর মতো থাকবে পরী। রাজকন্যাকে তো রানী হিসেবেই মানায়, তাই পরীর স্থান কোনো উঁচু পরিবারেই হওয়া উচিত। নওশাদ সেই উঁচু পরিবারের ছেলে। এসব অনেক কথাই বলছে কবির। হাতে পানির গ্লাস নিয়ে নাইম তা নীরবে শুনে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধুর অনন্ত শয্যাতে মনক্ষুণ্ণ তার। এখন আবার পরীর বিয়ে, এসব মেনে নিতে ভালো লাগছে না নাইমের। ও চলে যেতে নিচ্ছিল, কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল। কেন জানি পরীর কথাটা ফেলতে মন চাইল না নাইমের। কিন্তু এখন ভাতের সাথে এসব কথাও যে তার হজম করতে হবে তা ভাবেনি। ওদিকে শায়েরের কোনো হেলদোল নেই, গোগ্রাসে গিলছে সে। জমিদারের পারিবারিক সিদ্ধান্তে শায়ের কখনোই কথা বলেনি, আজও তাই চুপ করে আছে। কবিরের কথা শেষ না হতেই আখির বলে উঠল, দেখো, এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। বন্যায় তো সব তলিয়ে গেছে, তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে। এজন্য আমাদের কারো মন ভালো নেই। আর নওশাদ তো আমাদেরই ছেলে, ধীরে সুস্থে সব করলে ভালো হয়। আফতাব তাতে সায় দিয়ে বলে, আর তাছাড়া বন্যার জন্য আমার কাজের অনেক ক্ষতি হয়েছে। আমরা আগে সব ঠিকঠাক করি, তারপর না হয় আগানো যাবে। আপনাদের যত সময় লাগুক সমস্যা নেই, কিন্তু কথা দিন পরীকে আপনারা নওশাদের হাতে তুলে দেবেন। কবিরের কথায় আখির নিজেই কথা দিল যে সে পরীর বিয়ে নওশাদের সাথেই দিবে। নাইম আর বসে থাকতে পারল না, খাবার আর তার গলা দিয়ে নামবে না। সে উঠে চলে গেল কলপাড়ের দিকে। হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে ভাবতে লাগলো, সত্যিই তো পরীর স্থান কোনো উঁচু পরিবারে হওয়া উচিত। কোনো অংশে কম না পরী। বড় ঘরের মেয়ে সে, আর আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ। নওশাদের মতো বড়লোক ছেলেকেই পরীর পাশে মানায়। নাইম কলপাড় থেকে বের হয়ে নৌকাঘাটে গেল। সেখানে গিয়ে দেখা হলো রূপালীর সাথে। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে সে। নাইমকে দেখে রূপালী বলে উঠল, আপনি নিশ্চয়ই নাইম? নাইম অবাক হয়ে দেখছিল রূপালীকে। অসম্ভব সুন্দর মেয়েটা, দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাইমও মুগ্ধ চোখে তাকিয়ে আছে। রূপালীর প্রশ্নের জবাবে নাইম বলে উঠল, জি। আপনাদের কথাই শুনছিলাম পরীর কাছে। আপনাদের সাথে আসা একজন মারা গেছেন শুনে খুব খারাপ লেগেছে। তবে সবার কথাই পরী আমাকে বলেছে। মুচকি হাসল রূপালী। নাইম এখনো অদ্ভুত চোখে দেখছে রূপালীকে। তবে পরী ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের। ওহ, আমি তো পরিচয় দিইনি। আমি রূপালী, পরীর মেজ বোন। আজকে সকালেই এসেছি। এখন নাইম চিন্তামুক্ত হলো। পরীর বোন রূপালী, এজন্যই এত সুন্দর। পরী নিশ্চয় রূপালীর মতোই সুন্দর। নাইম বলল, ওহ, আমি আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি। কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন? বুঝলাম না আপনার কথা। আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয়, আর আপনার বোন পরী তো বেরই হয় না। আপনি বের হয়েছেন, তাই বললাম আর কি। আপনি তো ঘরের খবর সব জেনে গেছেন দেখছি। অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ না। জমিদার বাড়ির আশেপাশে যেতে পারবে, কিন্তু পরীর কথা আলাদা। ওর তো কোনো পুরুষকে মুখ দেখানো বারণ। এটা আম্মার কথা, আব্বা এসবে নেই। মাথা নেড়ে নাইম বলে, ও, আপনি নাকি আজই চলে যাবেন? থেকে গেলে ভালো হতো। না, আসলে পালকের বাবা মা অনেক দুর্বল হয়ে গেছে। মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমরা সেখানেই আছি। এখন সেখানেই যেতে হবে। যদি কখনো সময় হয় তো এসে দেখা করে যাব। মালা জেসমিনকে বলে নাইমার অপেক্ষা করল না, নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিকেলের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিয়ে দিচ্ছে। পরী চুপ করে উদাসীন হয়ে বসে আছে। কেন জানি মনটা ভালো নেই তার। কারো সাথে কথা বলতে ভালো লাগছে না। সে এক মনে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে। ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে, কিন্তু মাঝে ওর পা দুটো আটকে দিয়েছে। এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না। মুক্ত পাখিদের মতো উড়তে চায় পরী। তা বোধ হয় কখনোই সম্ভব নয়। তোর কি মন খারাপ? কি হয়েছে? জানি না, বোধ হয় মনের অসুখ করেছে। এই অসুখ ভালো না, ডাক্তার দেখাইতে হইবে।
কুসুম আস্তে আস্তে বলে উঠল, খুবই সুন্দর ডাক্তার গো আপা, আমি দেখছি পরি আপার লগে মানাইব অনেক। পরি বুঝলো না কুসুমের কথা, তাই সে বলে, কি বলো সেসব তুই? আল্লাহ, আপনি জানেন না, মেজো আপার দেওরের লগে আপনার বিয়া ঠিক। আহা, কি সুন্দর পোলাডা, আপনার লগে অনেক মানাইব। পরি চট করে দাঁড়িয়ে গেল। রূপালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালেই সে বলল, আরে নওশাদ, ছেলেটা খুব ভালো, তোর দুলাভাই। পুরীর হুঙ্কারে থেমে গেল রূপালী। দুলাভাইকে বলো আর না আগাতে, না হলে আমাকে তো চেনই, বয়স দেখে আমি কারোর সাথে কথা বলি না, গায়ে হাত তুলি সেটা ভালো করে জানো। পুরী, তোর সাহস তো কম না, নিজের দুলাভাইকে নিয়ে এসব বলে কেউ? ধমকে উঠল রূপালী। বাহ, স্বামীর জন্য এত ভালোবাসা, এত দরদ, তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসা কি তার নেই? পিছনের কথা বাদ দে, তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না? তুমি পেরেছো মানতে সিরাজ ভাইকে ছেড়ে? পরি, চুপ কর। রূপালী মুখ চেপে ধরল পরীর। আশেপাশে ভয়ার্ত নজর বুলিয়ে দেখে নিল আর কেউ আছে কিনা। না, কেউ নেই। পরি নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে বলে, একই রক্তের গন্ধও এক হয়, তোমার দেওরও তাই। আমাকে রাগাবে না, যে রক্তকে ঘৃণা করি সে রক্তকে নিজের করে নিতে পারবো না। পরি দোতলায় দৌড়ে গেল। রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো, বলতে লাগলো, নওশাদ এরকম নয়, সে ভালো ছেলে। কিন্তু পরি সে কথা কানেও নিল না। কুসুম ঠায় দাঁড়িয়ে আছে, পরীর কথাগুলো ওকে শোকে পাঠিয়ে দিয়েছে। রূপালী আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। সাথে সাথেই ওর কপোলদ্বয় ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রুকণায়। সিরাজকে ভালোবেসেছিল রূপালী, পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু তার সাথে মিলন হলো না রূপালীর। সদ্য ফোটা ফুলকে অকালে ঝরে গেছে, কিন্তু রেখে গেছে তার সুবাস, যা কখনোই ভুলতে পারবে না রূপালী। ও পারে না ভেতরে ক্ষতটা কাউকে দেখাতে, কিন্তু পরি তা ঠিকই দেখতে পায়, তবে কখনোই বলেনি। আজ রাগের মাথায় বলে দিয়েছে পরি। এতে অনেক আঘাত পেয়েছে রূপালীর মন। পালঙ্কের উপর বসে কাঁদছে সে, আর ফেলে আসা স্মৃতিচারণ করছে। আফতাবের কর্মচারী ছিল সিরাজ, সেই সুবাদে জমিদার বাড়িতে আসা যাওয়া চলত সিরাজের। রূপালীর সাথে প্রতিদিনই দেখা হতো ওর, কথা হতো, আবার রূপালী এটা ওটা এগিয়ে দিত। এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়েছিল তা দুজনের কেউই টের পায়নি। কিন্তু এই প্রকৃতি মেনে নিল না ওদের ভালোবাসা, ঝড় তুলে আলাদা করে দিল দুজনকে। রূপালীর বিয়ের পর আর দেখেনি সিরাজকে। এক বুক কষ্ট নিয়ে সে পাড়ি দিয়েছে দূর অজানায়, আর রেখে গেছে মন ভাঙা কিশোরীর এক সমুদ্র অশ্রুসিক্ত নয়ন। কত যে কেঁদেছে রূপালী, কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদত না। কিন্তু আজ আবার অশ্রুরা হানা দিয়েছে, ভাঙা মনটা আবার নতুন করে ভাঙছে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। নওশাদকে সে কিছুতেই বিয়ে করবে না। কবিরের রক্তই তো নওশাদ। এদের সবার স্বভাব একই। রূপালীর বাচ্চা হচ্ছিল না দেখে কবির দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল, পাত্রীও দেখেছিল। সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী। দরজার বাইরে দাঁড়িয়েই সব দেখেছে পরি। তারপর থেকেই কবিরকে ঘৃণা করে পরি। ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতেই জানে, ভালোবাসতে জানে না। পরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নওশাদকে কিছুতেই বিয়ে করবে না, এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে। বাকি দু বোনের মতো সে নরম নয়, তার সাহস ও বুদ্ধি দুটোই অনেক। নওশাদ চৌকি পেতে বসে আছে, জুম্মান ঘাটে নৌকা ভিড়িয়ে অন্দরে যাচ্ছিল। নওশাদকে দেখে জুম্মানকে ডাকলো। নওশাদ হেসে বলল, কোথায় গিয়েছিলে? শাপলা বিলে। পরি আপা আমার উপর রাগ করছে, শাপলাগুলো দিলে আপা খুশি হইব। শাপলা তোমার আপার পছন্দ? হুম, তবে পদ্ম ফুল অনেক বেশি পছন্দ করে আপা, কিন্তু আমি তো পদ্ম ফুল পাইলাম না। গ্রামের সব পোলাপাইন লইয়া গেছে, আর এই বিকালে কি ফুল ফুটে? আমি কলি আনছি, এসব হাত দিয়া ফুল ফুটামু, তারপর আপারে দিমু। হাসল নওশাদ। জুম্মানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা যাও, সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, কথা আছে। জুম্মান মাথা নেড়ে অন্দরে ঢুকলো। নওশাদ চেয়ে রইল জুম্মানের যাওয়ার পানে। এই ছেলেটা খুব শীঘ্রই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে। ভাবতেও ভালো লাগছে ওর। খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে। ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে।
অবশ্য একটু লজ্জা লাগছিল ওর, কিন্তু অভিনয় করেছে বেশি। এটুকু না করলে কি চলে? না হলে তো সে যে অতি ভদ্র তা প্রমাণ করবে কিভাবে? সবাই তো তাকে ভালো বলেছে, কিন্তু পরী, সে কি বলে? পরীর মনের কথা জানা দরকার। নওশাদের ভাবনার মাঝে কবির এসে বলল, কি রে, এখানে বসে আছিস? আসার পর তো দুদণ্ড বিশ্রাম করলি না। নওশাদ হেসে বলে, তোমার শালীকে বউ করে এনে দাও, তারপর দেখবি দিনরাত শুধু বিশ্রাম করছি। কবির নওশাদের পিঠ চাপড়ে বসতে বসতে বলল, ভালো কথা বলছিস দেখছি। আচ্ছা ভাই, তুমি কখনোই পরীকে দেখোনি? পরী তো ওর কাকার সামনেই আসে না, আমার সামনে আসবে কেমনে? তোর কপাল ভালো রে নওশাদ, এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকে পাথর বাঁধে, আর তুই সে পরীকে ঘরে তুলবি। ভাগ্য ভালো কিনা জানি না, তবে পরীর জন্য যা করতে হয় এই নওশাদ তা করবে। আমি পরীরে না দেখেই পছন্দ করি। তুমি জানো, আমি এই বাড়িতে শুধু পরীর জন্য আসতাম, কিন্তু পরীর দর্শন পেতাম না। আমার খুব খারাপ লাগে পরী কেন সামনে আসে না। কিন্তু স্বপ্নে আমি দেখি পরীরে, চোখ নাক মুখ স্বপ্নেই আঁকি। ভাই, পরীরে কিন্তু আমার চাই। চিন্তা করিস না, পরী তোর হবে। তোর ভালোবাসা সফল হবে নওশাদ। সৌজন্যমূলক হাসি দিল নওশাদ। পরীর জন্য যে তার আর তর সইছে না, মন চাইছে এখনই ছুটে অন্দরে যেতে, আর পরীর সুন্দর বদনখানার মুখোমুখি হতে। কিন্তু এটা করলে বেয়াদবি করা হবে, তাই মনের অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে বসে রইল। জুম্মান শাপলার কলিগুলোর সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করল। তারপর গুটি গুটি পায়ে পরীর ঘরে গেল। নীল রঙের ফিতা দিয়ে চুল বাঁধছে পরী। জুম্মান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়াতেই পরী বলে উঠল, এখানে এসেছিস কেন? আপা দেখো, তোমার লাইগা শাপলা আনছি, আমি বিলে যাইয়া নিজেই তুইলা আনছি, নেও না আপা। পরী ঘুরে জুম্মানের মুখের দিকে তাকালো। কাদো কাদো মুখ করে শাপলা বাড়িয়ে দিয়েছে জুম্মান। পরী আর না করল না, হাত বাড়িয়ে শাপলাগুলো নিল। সাথে সাথে জুম্মানের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তোমার রাগ কমছে আপা? আমি তো ভাবলাম আপার হইল কি, কথাও কেমনে জানি কয়। কেন, ভালো লাগে না? শোন, তুই জমিদারের ছেলে জুম্মান, তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছেলে, তোর সব কিছুই তো সবার থেকে আলাদা হতে হবে, তাই শুদ্ধ ভাষায় কথা বলবি, মনে থাকবে? জুম্মান মাথা নেড়ে বলল, আমি তো তোমার মতো কথা কইতে পারি না, আমি শেখাবো তোকে। পরী ভেবে নিয়েছে যে জুম্মানকেও নিজের মতো করে তৈরি করবে, তাই জুম্মানকে এটা ওটা শেখাতে লাগলো, সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠে অঘটন ঘটিয়ে ফেলল নওশাদ। না, সে ঘটায়নি, অঘটন নিজেই তাকে ঘটিয়েছে। ঘুম ঘুম চোখে ঘর থেকে বের হতেই ধপাস করে পড়ল গিয়ে গোবরের গাদায়। পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে। বিশ্রী গন্ধ আসছে পুরো শরীর থেকে। নওশাদের নিজেরই বমি পেয়ে গেল তা দেখে। এরকম করে কে গোবর ফেলে রেখে গেল? উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়ল সে। বিরক্ত হয়ে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো নওশাদ। সায়ের সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নওশাদের অবস্থা দেখে হাসি পেলেও চেপে গেল সে। বলে উঠল, কি ব্যাপার হবু জামাই, বিয়ে হতে এখনো ঢের দেরি, আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন? শায়ের কটাক্ষ করে বলা কথাগুলো ভালো না লাগলেও তা হজম করে নিল নওশাদ। বলল, আর বলবেন না, কে যেন এখানে গোবর রেখে গেছে, আসতেই পড়ে গেলাম। নওশাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। হঠাৎই শায়েরের চোখ গেল অন্দরের দরজার দিকে। কয়েক জোড়া পা দেখা যাচ্ছে। সন্দেহ মনে সে কুসুমকে ডাকতেই পাগুলো সরে গেল। কুসুম এলো হাতে পানি ভর্তি বালতি আর ঝাড়ু নিয়ে। কুসুম নওশাদের দিকে তাকিয়ে বলল, ইস রে, কি অবস্থা, কেমনে হইল? জবাবটা শায়ের এগিয়ে এসে দিল, এখানে গোবর রেখেছে কে? আমি রাখছি, উঠান লেপতে কইছে বড় মায়, কিন্তু হ্যায় না দেখে হাঁটলে আমি কি করবো? কুসুম পানির বালতি সমেত নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে, কি গন্ধ আসতেছে, খাড়ান এখনই গতর ধুইয়া দিতেছি। কুসুম বালতির সব পানি ঢেলে দিল নওশাদের মাথায়। প্রচণ্ড রেগে গেল নওশাদ। কুসুমকে ধমক দিয়ে চলে গেল কলপাড়ের দিকে। কুসুমের কাজ দেখে শায়েরের হেসে ফেলল। কুসুম অন্দরে চলে গেল। শায়ের খেয়াল করলো কুসুমের পা জোড়া আরেক জোড়া পায়ের সাথে মিলিত হয়েছে। শায়ের চিন্তা করলো, এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
কুসুম দৌড়ে পরীর কাছে গেল। এতক্ষণ পরী আর জুম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। পরিকল্পনাটা পুরোটাই পরীর। সে চায় নওশাদ যেন এখান থেকে চলে যায়, তাই আজ থেকে সে নওশাদকে নাকানি চুপানি খাওয়াবে। সেজন্য কুসুম আর জুম্মানকে হাত করেছে সে। কুসুমের সাথে কথা বলে পরী নিজের ঘরের দিকে পা বাড়ায়। পরী আপা, কুসুমের ডাকে ফিরে তাকায় পরী। আপনার পায়ের আরেকখানা নুপুর কই?